ক্ষুদ্র ঋণের জন্য নতুন আইন প্রণয়ন সহ আলাদা ব্যাংক স্থাপনের নির্দেশনা প্রফেসর ইউনূসের। মুনাফা ভিত্তিক বাণিজ্যিক চিন্তা না করার তাগিদ। 7 দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার চার্জশিট দেবে ডিএমপি। দ্রুততম বিচারে সহযোগিতা করবে পুলিশ। ঈদ সামনে রেখে খুলনার অর্ধলক্ষ খামারে পশুপালনে ব্যস্ত খামারিরা। গোখাদ্য সহ উৎপাদন উপকরণের দাম বাড়ায় লোকসানের আশঙ্কা। এবং কুষ্টিয়ার দৌলতপুরে নদী ভাঙনে বিলীন আবাদি জমি সহ বিভিন্ন স্থাপনা। ফল মিলছে না জিও ব্যাগে, স্থায়ী বাঁধ চান এলাকাবাসী। আসসালামু আলাইকুম, সবাইকে বহনের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। ক্ষুদ্র ঋণের জন্য আলাদা ব্যাংক ও নতুন আইন প্রণয়নের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বলেন, ক্ষুদ্র ঋণ ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে মুনাফা ভিত্তিক বাণিজ্যিক চিন্তা ঠিক নয়। সকালে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রফেসর ইউনূস। তিনি জানান, এই ব্যাংকের লক্ষ্য হবে মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ হচ্ছে এমন এক প্রক্রিয়া যেখানে ঋণের আকার ছোট এবং বিনা জামানতে ঋণ সেবার সুযোগ মিলবে। কার্যক্রমের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতে গঠন করা হয় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। এই কর্তৃপক্ষের জন্য আগারগাঁওয়ে নির্মিত ভবনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে এক আলোচনায় তিনি বলেন, মাইক্রো ক্রেডিট নিয়ে ভিন্নভাবে চিন্তা করতে হবে। সেক্ষেত্রে নতুন ব্যাংক এবং আলাদা আইন দরকার, যা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি করতে পারে। যারা পৃথকভাবে করেছে তারা বাংলাদেশ ব্যাংকের অনেক লোক ছিল, কিন্তু তারা জিনিসটা বোঝার চেষ্টা করেছে এবং সেই যে বোঝার প্রতি সম্মান করে তারা সেই নিয়মকানুনগুলো করেছে। তারা যদি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ব্যাংকের যে রেগুলেটরি নিয়মকানুন এগুলো এটার উপরে যদি স্থাপন করতো, তাহলে মাইক্রো ক্রেডিট সেদিনই শেষ হয়ে যেত, ওরা আর খুঁজে পাওয়া যেত না। নতুন ব্যাংক গঠনের পর সেখানে সামাজিক বাণিজ্যের বাইরে কিছুই করা ঠিক হবে না বলে জানান প্রধান উপদেষ্টা। জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই। তিনি বলেন, এই ব্যাংকের লক্ষ্য হবে মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। এতে বেকারত্ব কমবে, মানুষ চাকরি খুঁজবে না। যেটাকে আমরা খুব হালকাভাবে পৃথকভাবে বলছি, সেটাই কিন্তু ভবিষ্যৎ, সেটাই প্রকৃত ব্যাংকিং, সেটাই হবে আগামী দিনের ব্যাংকিং, যেটাতে মানুষ নিজের পরিচয়ে কাজ করবে, নিজের বিশ্বাসের উপরে ব্যাংকিং চলবে। তরুণরা যাতে বিনিয়োগের সুযোগ পায় এমন অবকাঠামো তৈরিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। চাকরি চাইবে না, নিজে উদ্যোক্তা হবে। এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি, যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 7 দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানান ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। বলেন, দ্রুততম বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে তথ্য পাঠিয়ে বিচারে সহযোগিতা করবে পুলিশ। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এ হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের 7 সদস্যের তদন্ত কমিটি 19 তারিখের মধ্যে জমা দেবে প্রতিবেদন। শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডিএমপি কমিশনারের বৈঠক শেষে এসব তথ্য জানায় তারা। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের অগ্রগতি, ক্যাম্পাসের নিরাপত্তা করণীয় নিয়ে বিকালে ঢাবির ভিসি লাউঞ্জে জরুরি বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিএমপি কমিশনার সহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা। বৈঠকে ডিএমপি কমিশনার জানান, সাম্য হত্যার ঘটনা তদন্তে দ্রুত কাজ করছে তারা। আগামী 7 দিনের মধ্যেই দেওয়া হবে প্রতিবেদন। আমরা চেষ্টা করব এরূপ একটি অপরাধের মূলত গঠন করা এবং সেই তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করে আদালতের চার্জশিট দাখিল। দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ করতে প্রশাসনকে সহায়তা করার কথা জানান ঢাবির ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। আমরা সরোয়ার্দী যে উদ্যানের যে গেটটি টিএসসি সংলগ্ন, সেটি আমরা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছি।
এখন অলরেডি কাজ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। আমরা নিয়মিত তল্লাশি অভিযান চলবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে। এটি কোঅর্ডিনেট করবেন আমাদের গণপূর্ত মন্ত্রণালয়, আমাদের প্রতিনিধি থাকবেন, পুলিশের প্রতিনিধি থাকবেন, সিটি কর্পোরেশনের প্রতিনিধি থাকবেন এবং ক্ষেত্র বিশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিও থাকবেন। ঘটনার তদন্তে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি উন্মুক্ত এলাকা, এই জন্য সমস্ত অংশীদারদের সহযোগিতা ছাড়া এটি আমাদের পক্ষে এই ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়টা এককভাবে করা দুরূহ। বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অবাধ চলাচল কমাতে ও ক্যাম্পাসের জন্য আলাদা পুলিশিং নিশ্চিতে আলোচনা চলছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিশনার মহোদয় কথা আমাদেরকে মনে করিয়ে দিলেন। আমরা অংশীদারদের মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। তাতে মৎস্য খাত জড়িত। মূল্যায়নের বিচারে বলা যায় অপ্রতুল বরাদ্দের কারণে বারবার হোঁচট খাচ্ছেন মৎস্যজীবীরা। কষ্ট সৃষ্টে উৎপাদন বাড়ানোর চেষ্টা করলেও বন্য জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ সব উলটপালট করে দেয়। এসব বিবেচনায় এ খাতে বাজেট বাড়ানোর তাগিদ দিয়েছেন গবেষকরা। কৃষি বাজেট নিয়ে শিহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় ও শেষ কিস্তি আজ। দেশে প্রতি বছর 1.2% হারে দখল বা দূষণে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক জলাশয়। এতে প্রজনন ক্ষেত্র বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ। কালকে জাল ফেলাইছে, আজকে করছি 200 টাকার মাছ। না মাছ সংসার চলার মতন মাছ না। চাষের মাছ উৎপাদনে বিশ্বে এতদিন বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয়। 2024 সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সবশেষ প্রতিবেদন মতে বর্তমানে 2 ধাপ পিছিয়ে 5ম অবস্থানে নেমে এসেছে বাংলাদেশ। পলিউশনের পরিমাণ বেড়ে যায় নদীতে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ওয়াইল্ড স্টকটা আছে সেটা কোনো কারণে হ্যাম্পার হতে পারে। মাছ চাষের ক্ষেত্রে যদি গুণগত পোনা না পাই, সেক্ষেত্রে মাছের গ্রোথ ভালো হবে না বা অন্যান্য সমস্যাগুলো তৈরি হতে পারে। ম্যাক্সিমাম মানুষ যারা ফার্মার আছে তারা এই বিষয়ে প্রপার ট্রেনিং নাই। তাদের যদি ট্রেনিং থাকতো বা সরকার যদি বাজেট আরও বাড়াইতো, তারা উল্লেখযোগ্য হারে এই ট্রেনিংগুলো নিতে পারতো। আবার প্রতি বছর বন্যা জলোচ্ছ্বাসে হাজার হাজার টন মাছ ঘের থেকে বেরিয়ে যায়। এতে নিঃস্ব হয় হাজারো চাষি। চতুর্দিকে জাল দিয়ে আটকাইছি, পানি যখন আসছে কি অনেক মাছই বাইরে গেছে, কিছু হয়তো রয়েছে। বন্যা পানি ভাইসা যাচ্ছে, এই জন্য ছোট ছোট মাছ আগে বিক্রি করা হয়েছে। মাছ গেলে তো সবই জায়গা থাকে না মাছ। বাজেটে কৃষির অংশ মৎস্য খাত বাঁচাতে বরাদ্দ বাড়ানোর বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। মৎস্য খাতের চাষিদের ক্যাপাসিটি অর্থাৎ দক্ষতা বৃদ্ধির জন্য এবং জেলে সম্প্রদায় সমবায় ভিত্তিক মাছ চাষে আগ্রহ বাড়ানোর জন্য এই বিষয়ে বাজেট প্রয়োজন। এই সেক্টরে যে পরিমাণ বাজেট হয়, অনুদান হয়, সেখানে আরও বরাদ্দ বাড়ানো প্রয়োজন বলে আমি মনে করি। কারণ এটি পুরো জাতিকে আগামী 100 বছর পরে কেমন একটা জাতি পাব, সেই জাতির জ্ঞান বুদ্ধিমত্তা কেমন হবে তার সাথে সম্পর্কিত। কৃষির মতো ভর্তুকি মূল্যে যেন মাছ চাষিরা বিদ্যুৎ বিল দিতে পারেন, তা নিশ্চিতের দাবিও জানান এ গবেষক। শিক্ষিত যুবক যখন আধুনিক মাছ চাষ নিয়ে আগাবে, তার খাতে যে বিদ্যুতের ব্যবহার হবে এটি কৃষি খাতের মতো সাবসিডাইজ করে দিলে উৎসাহ বাড়বে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 1 মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি ও রবিবারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি সহ 5 দফা দাবি জানান 7 কলেজের শিক্ষার্থীরা। শনিবার রাজধানীর ইডেন কলেজে এক সম্মেলনে শিক্ষার্থীরা একথা জানান। দাবি আদায় না হলে 19 মে থেকে মাঠে নামার হুঁশিয়ারিও দেন তারা। তবে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে সরকারি মন্ত্রণালয় ঘেরাওয়ের কথা জানান তারা। ঈদকে সামনে রেখে 10,000 বাণিজ্যিক সহ প্রায় 50,000 খামারে পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন খুলনার খামারিরা। প্রাকৃতিক উপায়ে ও দেশীয় পদ্ধতিতে পশু মোটা তাজা করছে তারা। তবে গোখাদ্য সহ উৎপাদন উপকরণের দাম বৃদ্ধিতে লোকসানের আশঙ্কা খামারিদের। মোহাম্মদ শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দম ফেলার সময় নেই খুলনার পশু খামারিদের। জেলায় এবার কোরবানির জন্য 10,000 বাণিজ্যিক খামার সহ অন্তত 50,000 খামারে লালন পালন করা হচ্ছে পশু। 1,63,000 গরু, ছাগল, মহিষ সহ গবাদি পশু রয়েছে এসব খামারে।
দেশীয় খাবার খড়, চালের গুঁড়া, খৈল ও কাঁচা ঘাস খাইয়ে গরু মোটাতাজা করছেন খামারিরা। চলতি বছর পশুর উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বাড়তি দামে পশু বিক্রয় করতে না পারলে লোকসানের শঙ্কায় খামারিরা। 1 কেজি ভুসি, 500 গ্রাম ফিড এই দিয়ে আমরা খাবার বানাই দিই। এছাড়া আমরা অতিরিক্ত তেমন কিছু ব্যবহার করি না। বস্তা খাবার ছিল সর্বোচ্চ গেলে 1200 টাকা, সেই খাবার এখন 2200 টাকা। তাহলে তো বেশি খরচা পড়ে যাচ্ছে, তো ব্যয়বহুল বেশি হচ্ছে। ভবিষ্যতে এরকমভাবে যদি চলে তাহলে কোনো ফার্মিরা লাভবান হতে পারবে না। চাহিদার চেয়ে প্রায় 7000 গবাদি পশু অতিরিক্ত উৎপাদিত হয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের কোরবানিযোগ্য গবাদি পশু সংখ্যা আর কি মজুদ রয়েছে 1,63,031টি। আমাদের চাহিদা রয়েছে 1,56,285টি। সেই সব আমাদের উদ্বৃত্ত রয়েছে 6,746টি রয়েছে। আর এর ভিতরে আমাদের খামারি পর্যায়ে আছে প্রায় 10,678টি আমাদের খামারি পর্যায়ে, বাকি প্রান্তিক পর্যায়ে রয়েছে। প্রতিবেশী দেশ থেকে পশু আমদানি বন্ধ হলে লাভের মুখ দেখার আশা খামারিদের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। কুষ্টিয়ার দৌলতপুরে বরিচা ইউনিয়নের ভুরখা, হাটখোলা ও কোলদিয়ার এলাকায় 4 কিলোমিটার জুড়ে নদী ভাঙনে বিলীন হয়েছে আবাদি জমি সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। মঞ্জুরুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কয়েক বছর ধরে চলা দৌলতপুরে পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়েছে কয়েক হাজার বিঘা আবাদি জমি, বসতবাড়ি, কয়েকটি সরকারি বেসরকারি স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠান। ঝুঁকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বিদ্যুৎ সঞ্চালন লাইন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি স্থাপনা। পদ্মায় ভাঙন অংশের 1 কিলোমিটার জিও ব্যাগ ফেলার উদ্যোগে নদী পাড়ের মানুষ খুশি হলেও উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন বাকি 3 কিলোমিটারের ভাঙন নিয়ে। পুরো এলাকাতে সাময়িকভাবে ভাঙন রোধে জিও ব্যাগ ব্যবহারের পাশাপাশি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। ভাঙনটা অনেক গতির সাথে ভাঙতে ভাঙতে অনেক মাঠ ছিল আবাদি, প্রায় শেষের পথে। এখন শুধু আছে বাড়িটা। আমাদের 3টা গ্রাম মনে করেন এই নদীর কবলের ভেতর পড়ে গেছে। 1 কিলোর কাজ হচ্ছে, বাকি 3 কিলো যদি কাজ না হয় তাহলে আমাদের অনেক ঝুঁকিপূর্ণ আছে। যে সম্পূর্ণ 4 কিলোমিটার এলাকায় জবেক বড়ুক, পাশাপাশি স্থায়ী বাঁধ চাই আমরা। স্থায়ী বাঁধ আমাদের লাগবে, এটা না হলে আমাদের শুধু হাটখোলা পাড়া বাঁচবে, বাকি যে ভুরকা পাড়া আছে, যে কোলদিয়ার আছে, এই 2টা গ্রামে একটু আমাদের বাঁচাতে হবে। তবে কর্তৃপক্ষ বলছে স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছেন তারা। দ্রুত সময়ের মধ্যেই শুরু হবে নির্মাণ কাজ। যেসব জায়গায় খুব মারাত্মক ভাঙন সংঘটিত হয় সেসব জায়গাটাতে আমরা জিও ব্যাগ ডাম্পিং করে সম্প্রতি সময়ে আমাদের এই এলাকাগুলোতে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের নিমিত্তে IWM কর্তৃক একটা ফিজিবিলিটি স্টাডি কাজ চলমান রয়েছে। এই চলমান কাজ শেষের দিকে 11.30 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষার একটা প্রস্তাবনা আমাদের এই স্টাডির মধ্যে রয়েছে। ভাঙন রোধে দ্রুতই টেকসই বাঁধ নির্মাণের দাবি নদী পাড়ের মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ। 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হলেও দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চাঁদপুর মাছঘাট মিলছে না ইলিশ। আগের তুলনায় আশেপাশের নদীগুলোতে 10 ভাগ মাছও পাওয়া যাচ্ছে না। ফলে অনেক ব্যবসায়ী পুঁজি হারিয়ে দেউলিয়া হওয়ার আশঙ্কায়। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন বর্ষা শুরু হলেই পাওয়া যাবে ইলিশ সহ সব ধরনের মাছ। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিক। চাঁদপুর জেলায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হলেও পদ্মা মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ ও সাগর থেকে কিছু মাছ এলেও পরিমাণ খুবই সীমিত। অভিযানের পরে যে মাছ আসছে সেগুলো সাগরের মাছ, আকারেও অনেক ছোট। তাতে লোকসানের আশঙ্কায় মাছ ব্যবসায়ীরা। লক্ষ লক্ষ টাকা দাদন দেওয়া হয়েছে, কিন্তু আমাদের চাঁদপুরের লোকাল নদীর কোনো মাছই নাই। না থাকার কারণে দামটা অনেকটাই বেশি। ঢাকা থেকে আসছিলাম চাঁদপুরে মাছের আড়তে মাছ কেনার জন্য, কিন্তু দুঃখের বিষয় এখানে বড় সাইজের যে মাছগুলো আছে এগুলা তুলনামূলক অনেক বেশি দাম। আমাদের নদীতে মাছের আকাল পড়ে গেছে, সাগরের যাই 2-4টা মাছ আছে, ওই মাছের দামও এখন বেশি হওয়ার কারণে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না।
আগের তুলনায় আশেপাশের নদীগুলোতে 10% মাছও নাই বললেন এই মৎস্য ব্যবসায়ী। এই বছরও যদি মাছের ব্যবসা মাছ না হয় তাইলে অনেক ব্যবসায়ী দেউলিয়া হয়ে যাইব। লক্ষ লক্ষ টাকা ঋণ ব্যাংকের। বর্তমানে পরিস্থিতি খুব খারাপ, আগের তুলনায় 10% মাছও নাই। তবে বর্ষাকাল শুরু হলেই ইলিশ সহ অন্যান্য মাছ পাওয়া যাবে বললেন এই মৎস্য কর্মকর্তা। বর্ষাকাল শুরু হলেই 2 মাস পরেই আশা করি পর্যাপ্ত ইলিশ সহ অন্যান্য মাছ পাওয়া যাবে। তাই ব্যবসায়ী এবং জেলেদের হতাশ হওয়ার কিছু নেই। আশা করি খুব শীঘ্রই তাদের এই সমস্যা সমাধান হবে। বর্তমানে বাজারে 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 3200 থেকে 3500 টাকায়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এ বিষয়ে জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ফাহাদ। ফাহাদ, আগের তুলনায় নদীগুলোতে ইলিশ মাছ কতটা পাওয়া যাচ্ছে আমাদের জানাবেন। জেলেরা আমাদেরকে যেটুকু জানিয়েছেন যে 2 মাসের নিষেধাজ্ঞা শেষ, তারা মূলত রাত থেকে যে নদীতে নেমে গিয়েছে এরপর থেকে মূলত এই আজ কয়েকদিন যাবতীয় তারা মূলত নদীতে যে তাদের কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার কথা তার তুলনায় তারা কিন্তু সামান্য পাচ্ছে। যা যে পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে তাদের যে জ্বালানি খরচ মূলত তাও মূলত তারা পাওয়া যাচ্ছে না। তবে আমরা আরো কয়েকজন জেলের সাথে যেটা কথা বলে যেটুকু জেনেছি যে এই সময়টাতে মূলত ঝড় বৃষ্টি ও আরো অন্যান্য কারণে বা অভিযান পরিচালনা তাদের ম্যানেজ করেই হয়তো যে এখানে যে যাত্রা অভিযানের সময় যে যাত্রা নিধন হয়েছে সেই কারণে হয়তো ইলিশ মাছ কিছুটা কম হয়। তবে এই সময়টা যে হরিণা ফেরিঘাটে যে সরগরম থাকার কথা ছিল কিন্তু তা সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি যে পর্যায়ে যে শুনশান নীরবতা চলতেছে। আমি যদি আপনাকে আরেকটু জানাই, শুধু যে জেলেরা না, এখানে কিন্তু মৎস্য আড়তদাররাও কিন্তু এই সময়টাতে মূলত এই মাছ না আসার কারণে তারা এই সময়টাতে বেকারত্ব সময় পার করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এ বিষয়ে আমি যদি আপনাকে আরেকটু জানাই যে চাঁদপুরের এই সময়টাতে যে মৎস্য কেন্দ্রে যে আমরা কথা বলেছি, চাঁদপুর যে মৎস্য কর্মকর্তা তিনি আমাদের যেটুকু জানিয়েছেন যে সামনে হয়তো বর্ষায় আরো পরিমাণে যাকে ধরা পড়বে বলে আমাদের জানিয়েছেন। তবে জেলেরা আমাদের যে জানিয়েছেন অভিযান পরিচালনা হলো, যদি অভিযান যদি সঠিক নিয়মে পরিচালনা হয় তাহলে হয়তো যাত্রা নিধন কম হলে হয়তো নদীতে আরো ঝাঁকে ইলিশ মাছ পাবে বলে আমাদেরকে যে জেলেরা জানিয়েছেন। এ ছিল আমার কাছে চাঁদপুর থেকে মৎস্যঘাট থেকে সর্বশেষ। ফাহাদ, আপনাকে ধন্যবাদ। আবার আমন্ত্রণ মোহনা সংবাদের সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার সারা দেশে অনুষ্ঠিত সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার শ্যামনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে 3 দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিল সহ 5 দফা দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম 8ম পর্যায়ে প্রকল্প অনুমোদন সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ মুখ্য অঞ্চলের 2024-25 অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা সমূহ অর্জনে শাখা ব্যবস্থাপক ও মাঠ কর্মীদের করণীয় সম্পর্কিত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলার পত্নীতলায় 2024-25 অর্থ বছরে রবি মৌসুমে উপসি বোরো ধান সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীতে ধান কাটার শুভ উদ্বোধন করা হয়েছে। বকেয়া বেতন ভাতা প্রদান সহ 5 দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। ফরিদপুরে বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণের প্রতিবাদে ফরিদপুর জেলা যুব দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের ভালুকায় স্পোর্টস একাডেমির উদ্যোগে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নে কিটিংচর এলাকায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অপপ্রচারের বিরুদ্ধে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমাদের অফিস তালাবদ্ধ। কুমিল্লার দেবিদ্বারে বোরো ধান চাল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান। পিরোজপুরে ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প অনুমোদন ও বকেয়া বেতন ভাতা প্রদান সহ 5 দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। তবে যাবার আগে জানিয়ে দেব শিরোনাম। ক্ষুদ্র ঋণের জন্য নতুন আইন প্রণয়ন সহ আলাদা ব্যাংক স্থাপনের নির্দেশনা প্রফেসর ইউনূসের। মুনাফা ভিত্তিক বাণিজ্যিক চিন্তা না করার তাগিদ। 7 দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্য হত্যার চার্জশিট দেবে ডিএমপি। দ্রুততম বিচারে সহযোগিতা করবে পুলিশ। ঈদ সামনে খুলনার 1.5 লক্ষ খামারে পশুপালনে ব্যস্ত খামারিরা। গোখাদ্য সহ উৎপাদন উপকরণের দাম বাড়ায় লোকসানের আশঙ্কা। এবং কুষ্টিয়া দৌলতপুরে নদী ভাঙনে বিলীন আবাদি জমি সহ বিভিন্ন স্থাপনা। ফল মিলছে না জিও ব্যাগে, স্থায়ী বাঁধ চান এলাকাবাসী। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজর। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।